বন্ধুরা, বলা হয় যে পৃথিবীতে যদি কোনো স্বর্গ থাকে তবে তা হলো কাশ্মীর। সুন্দর উপত্যকা, তুষারাবৃত পর্বতশৃঙ্গ এবং শ্রীনগরের গভীর ডাল হ্রদ এই স্থানের সৌন্দর্য বর্ণনা করে। আর যখনই কাশ্মীরের কথা বলা হয় তখন 370 ধারা এবং 35A ধারা নিয়ে আলোচনা করা হয়। এর পাশাপাশি কাশ্মীরের মহারাজা হরি সিংয়ের নামও স্পষ্টভাবে উঠে আসে। বন্ধুরা, প্রাচীনকাল থেকেই এই স্থানের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল। আর আজ আমাদের ভিডিওতে আমরা মহারাজা হরি সিংয়ের এবং কাশ্মীরের ইতিহাস সম্পর্কে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। 1947 সালের আগে জম্মু ও কাশ্মীর ছিল একটি স্বাধীন দেশীয় রাজ্য। এর রাজা ছিলেন মহারাজ হরি সিং। স্বাধীনতার পর জম্মু ও কাশ্মীর ভারতের অংশ হয়ে ওঠে, আর যার জন্য একজন ব্যক্তিকে দায়ী করা হয় বলে মনে করা হয়। তিনি ছিলেন জম্মু ও কাশ্মীরের শেষ রাজা হরি সিং। 1947 সালের 26 অক্টোবর তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। এরপর কাশ্মীর ভারতের অংশ হয়ে যায়। ভারত ও পাকিস্তান বিভক্তির পর থেকেই কাশ্মীর দুই দেশের মধ্যে শত্রুতার কারণ হয়ে দাঁড়িয়েছে। জম্মু ও কাশ্মীর ছিল ভারতের একমাত্র দেশীয় রাজ্য যেখানে জনসংখ্যার বেশিরভাগই ছিল মুসলমান, কিন্তু রাজা ছিলেন একজন হিন্দু। এবার হরি সিংয়ের বংশ সম্পর্কে কথা বলা যাক। হরি সিং ডোগা রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। এই রাজবংশের প্রথম রাজা ছিলেন গোলাপ সিং। হরি সিং 1895 সালের 21 সেপ্টেম্বর জম্মুর অমর প্রাসাদে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিল অমরজিৎ সিং। হরি সিং তার জীবনে 4 বার বিয়ে করেছিলেন এবং প্রবীণ কংগ্রেস নেতা ও লেখক করণ সিং আর তার বাবা পরের বছর মারা যান। এরপর তার কাকা প্রতাপ সিংকে জম্মু ও কাশ্মীরের রাজা করা হয়। 20 বছর বয়সে হরি সিং জম্মু ও কাশ্মীরের সেনাপতিতে নিযুক্ত হন এবং মহারাজা হরি সিং 1925 সালে জম্মু ও কাশ্মীর রাজ্যের শাসনভার গ্রহণ করেন। হরি সিং ছিলেন আধুনিক চিন্তাভাবনার একজন মানুষ। সিংহাসনে আরোহণের পর রাজা হরি সিং রাজ্যে পতিতাবৃত্তি, বাল্যবিবাহ বিলোপ করেন। তিনি রাজ্যের সকলের জন্য প্রাথমিক বিদ্যালয় বাধ্যতামূলক করেছিলেন। রাজা হরি সিং তার রাজ্যের শিক্ষা প্রদানের জন্য সে সময় একটি বড় পদক্ষেপ নিয়েছিলেন। হরি সিং দলিত হিন্দুদের জন্য সমস্ত মন্দিরের দরজা খুলে দিয়েছিলেন এবং তিনি 1929 সালে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তার রাজত্বকালে হরি সিং বর্ণপ্রথা এবং পতিতাবৃত্তির মতো বড় প্রথা দূর করার জন্য অনেক সমাজ সংস্কারমূলক কাজ করেছিলেন। মহারাজ হরি সিং মুসলিম লীগ এবং সাম্প্রদায়িক চিন্তাভাবনার বিরুদ্ধে ছিলেন এবং তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944 থেকে 1946 সাল পর্যন্ত মন্ত্রিসভার সদস্যও ছিলেন। 1947 সালের 26 অক্টোবর মহারাজা হরি সিং একীভূতকরণ দলিলের ভিত্তিতে জম্মু ও কাশ্মীরকে ভারতের সাথে একীভূত করেন, যার ভিত্তিতে বাকি দেশীয় রাজ্যগুলি ভারতে একীভূত হয়েছিল। সেই সময় মহারাজ হরি সিং একীভূতকরণ পত্রে লিখেছিলেন যে, আমার এই একীভূতকরণ পত্রের শর্তাবলী ভারতীয় আইন 1947-এর কোনো সংশোধনীয় মাধ্যমে পরিবর্তন হবে না, যতক্ষণ না আমি নিজে এই পরিবর্তনের জন্য প্রস্তুত হই। রাজা হরি সিং স্পষ্টভাবে বলেছিলেন যে এই যোগদানের দলিল কোনো অবস্থাতেই ভাঙা হবে না যদি না আমি এই পরিবর্তন করার জন্য সেখানে থাকি। তাহলে এই উত্তরাধিকার কেবল মহারাজ হরি সিংয়ের থাকবে। এরপর পাকিস্তানের চিন্তাভাবনা নিয়ে কথা বলা যাক। কাশ্মীর সম্পর্কে পাকিস্তান সবসময় কি ভেবেছে? পাকিস্তান চেয়েছিল জম্মু ও কাশ্মীর ভারতের অংশ না হয়ে পাকিস্তানের হোক। এর জন্য তারা যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু মহারাজা হরি সিং পাকিস্তানের সাথে যেতে প্রস্তুত ছিলেন না। এতে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান 1947 সালের 22 অক্টোবর কাশ্মীর আক্রমণ করে এবং যুদ্ধ শুরু করে। বিচলিত হয়ে রাজা হরি সিং 1947 সালের 24 অক্টোবর পণ্ডিত নেহেরু ও সর্দার প্যাটেলের সাথে কথা বলেন। এর আগে মহারাজা হরি সিং তার রাজ্যকে কোনো দেশের সাথে যুক্ত করতে চাননি, তা সে পাকিস্তান হোক বা ভারত। সে তার নিজস্ব একটি পৃথক রাজ্য চাইছিল, কিন্তু পাকিস্তানের আক্রমণে বিরক্ত হয়ে তিনি ভারতে যোগদানের সিদ্ধান্ত নেন এবং পণ্ডিত জওহরলাল নেহেরু এবং সর্দার প্যাটেলের সাহায্য চান। আর প্যাটেল এবং নেহেরু এই শর্তে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল যে কাশ্মীরকে ভারতে যোগ দিতে হবে, এবং কাশ্মীর ভারতে যোগ দেয়। মহারাজা হরি সিংয়ের একীভূতকরণ পত্রের শর্তাবলী 370 ও 35A ধারা অন্তর্ভুক্ত ছিল, যা এখন ভারত সরকার বাতিল করেছে। মহারাজা হরি সিং জম্মুতে নিজের হরিনিবাসের জীবনের শেষ মুহূর্তগুলো কাটিয়েছিলেন। তিনি 1961 সালের 26 এপ্রিল মুম্বাইয়ে মারা যান। তার ইচ্ছা অনুযায়ী তার ছাই জম্মুতে আনা হয়েছিল এবং তাবি নদীতে বিসর্জন দেওয়া হয়েছিল। এই ছিল মহারাজা হরি সিংয়ের গল্প। এখন কাশ্মীরের ইতিহাস এবং ভারতের ইতিহাসে অন্তর্ভুক্ত। এবার আসুন এর ইতিহাস একবার জেনে নেওয়া যাক আর দেখা যাক ডোগার রাজবংশের আগে কোন রাজবংশ এখানে
রাজত্ব করেছিল এবং এখানকার সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতিতে কী উত্থান পতন ঘটেছে ইতিহাসে দীর্ঘ সময় ধরে। কাশ্মীর মৌর্য ও কুষাণদের দ্বারা শাসিত বিখ্যাত ঐতিহাসিক কলহনের লেখা রাজতরঙ্গিনী বইয়ের অনুসারে সম্রাট অশোক ছিলেন কাশ্মীরের প্রধান শাসক। তিনি শ্রীনগর শহর প্রতিষ্ঠা করেছিলেন। অশোকের রাজত্বকালে কাশ্মীরে বৌদ্ধ ধর্ম প্রচার হয়েছিল, তবে এটাও বিশ্বাস করা হয় যে কাশ্মীরের পুরাতন নাম ছিল সাতসির, যার অর্থ হল জলে পরিপূর্ণ। ঋষি কাশ্যপ এটি বের করে আনেন এবং তার নাম অনুসারে এর নাম করা হয় কাশ্মীর। কাশ্মীরের রাজা কনিষ্কের সময় কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর মেহেরপুর রাজবংশ কিছু সময়ের জন্য কাশ্মীরে রাজত্ব করে। এরপর কাশ্মীরে শৈব দর্শনের বিকাশ ঘটে। ধীরে ধীরে বৌদ্ধ ধর্ম দুর্লভ হয়ে পড়ার সাথে সাথে এখানে হিন্দু ধর্ম প্রচারিত হতে থাকে এবং কাশ্মীর সংস্কৃত পণ্ডিতদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সপ্তম শতাব্দীতে দুর্লভ বর্মন কাশ্মীরের শাসন করেন। কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থ অনুসারে তার বংশের সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন ললিত আদিত্য, যিনি তিব্বতী এবং আরবদের উপর জয়লাভ করেছিলেন। এরপর লোহার রাজবংশ কাশ্মীরে তাদের শাসন প্রতিষ্ঠা করে। দ্বাদশ শতাব্দী পর্যন্ত হিন্দুরা কাশ্মীরে শাসন করেছিল। 1939 সালে মুসলমানরা কাশ্মীর শাসন করেন এবং শাহমীর শামসুদ্দিন সেখানে রাজত্ব করেন। এরপর জৈনুল শাহ আবেদিন কাশ্মীর শাসন করেন এবং তিনি কাশ্মীরের আকবর নামে পরিচিত। তিনি সকল ধর্মকে সম্মান দিতেন, অর্থাৎ তাদের একই মনে করা হতো, আর সেই কারণেই কাশ্মীর উপত্যকার বেশিরভাগ মানুষ মুসলমান হয়ে যায়। 1586 সালে আকবরের রাজত্বকালে কাশ্মীরে মুঘল শাসন আসে এবং কাশ্মীর দীর্ঘকাল মুঘল শাসনের অংশ ছিল। 1772 সালে মুঘল শাসন দুর্বল হয়ে পড়ে এবং পরে আহমদ শাহ আবদালী কাশ্মীর জয় করেন এবং এরপর 1819 সাল পর্যন্ত কাশ্মীর আফগানদের দ্বারা শাসিত হয়। 1820 সালে কাশ্মীর মহারাজা রঞ্জিত সিং দ্বারা শাসিত হয়েছিল। তবে 1840 সালের লাহোর চুক্তির অধীনে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড হার্ডিং কাশ্মীরি রাজ্যের আশেপাশে পাহাড়ি অঞ্চলগুলির উপর অধিকার রাজা গোলাপ সিংকে দিয়েছিলেন। এছাড়াও শিখ সাম্রাজ্য পঞ্চজের সাথে সম্পর্কিত কাশ্মীর রাজ্যগুলি তাদের কাছে বিক্রি করা হয়। সেই সময়কালে গোলাপ সিংয়ের রাজ্য লাদাখ এবং বেলুচিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। রাজা গোলাপ সিং 1857 সালে মারা যান। এরপর রণবীর সিং, প্রতাপ সিং পরপর সিংহাসনের দায়িত্ব পান এবং শেষে 1925 সালে জম্মু কাশ্মীরের রাজা হন হরি সিং। এভাবে স্বাধীনতার সময় কাশ্মীর ডোগরা রাজবংশের অধীনে ছিল এবং 26শে অক্টোবর 1947 সালে কাশ্মীর ভারতের সাথে একীভূত হয়। বন্ধুরা, এখন মনে হয় আপনার কাছে কাশ্মীরের গল্পটা কিছুটা পরিষ্কার হলো। এই বিষয়ে আপনি কি মনে করেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ধন্যবাদ।